নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু, সেটা হচ্ছে কি শিল্প চর্চা। এতদিন তোমাদের আমি শিক্ষা চর্চা আলোচনা করেছি, সাহিত্য চর্চা আলোচনা করেছি, এর আগে আমি বিজ্ঞান চর্চা আলোচনা করেছি, আজকে আমি শিল্প চর্চা আলোচনা করব। তা আজকে কোন বিষয়ে আলোচনা? মৌর্য আমলের শিল্প চর্চা। সেই বিষয় মৌর্য আমলের শিল্প চর্চা কি কি বৈশিষ্ট্য ছিল, কি কি ক্যারেক্টারিস্টিক্স ছিল মৌরিয়ান পিরিয়ডের আর্টের ক্ষেত্রে, সেই বিষয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম মৌর্য আমলের শিল্পচর্চার বিষয়ে বলতে গেলে বলতে হয় যে শিল্পচর্চার ক্ষেত্রে রাজকীয় হোক বা ধর্মীয়, দুদিক থেকে কিন্তু মৌর্য আমলের শিল্পচর্চা যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। মানে ম্যাজেস্টিক ভাবেও যদি দেখা হয় বা রিলিজিয়াস দিক থেকে দেখা হয়, দুদিক থেকে কিন্তু মৌরিয়ান পিরিয়ডে যে আর্ট ছিল তার একটা অনেক ইম্পর্টেন্স ছিল, অনেক উল্লেখযোগ্য অনেক কিছু তৈরি হয়েছিল আর কি এই সময়। আর এই সময় বৈশিষ্ট্যগুলো কি ছিল শিল্পচর্চা, সেগুলো এবার আলোচনা করব। এই সময় প্রথম যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে পাথরের ব্যবহার। এর আগে যখন শিল্প চর্চা হতো তখন কাঠের ব্যবহার ছিল। ধীরে ধীরে মৌর্য পিরিয়ডে, মৌর্য সময় আর কি, মৌরিয়ান পিরিয়ডেই কিন্তু প্রথম কাঠের ব্যবহার থেকে পাথরের ব্যবহার শুরু হয়, মানে স্টোনের ইউজ শুরু হয়। আগে উডেন বিভিন্ন আর্ট তৈরি হতো, কিন্তু মৌরিয়ান পিরিয়ডে কিন্তু বিভিন্ন স্টোনের আর্ট তৈরি হয়, শুরু হয় আর কি। এটা হলো প্রথম বৈশিষ্ট্য বা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। এবং বিশেষত কি শিলা খোদাই, মানে স্টোন কার্ভিং যেটাকে বলে, এবং ভাস্কর্য তৈরি করা, মানে স্কাল্পচারকে তৈরি করার ক্ষেত্রে স্টোনের ইউজ বা পাথরের ব্যবহার কিন্তু বেশি পরিমাণে হতো। এটা প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি, আরেকটা হচ্ছে গুহাবাস এবং স্তূপ নির্মাণ। গুহাবাস মানে হচ্ছে কেভ ডোয়েলিং, এবং স্তূপ নির্মাণ মানে স্তূপা কনস্ট্রাকশন। এই গুহাবাস কি ছিল? আসলে সম্রাট অশোক, মৌর্য আমলের কথা বলতে গেলেই তো আমাদের সম্রাট অশোকের কথা বলতে হয়, বিখ্যাত সম্রাট। তো সেই সম্রাট অশোক বা তার পরবর্তীকালে যে সমস্ত মৌর্য সম্রাটরা ছিলেন, তারা কি করেছিলেন, তারা বিভিন্ন আজীবিক মানে সন্ন্যাসীদের জন্য নাগার্জুন পাহাড়, সেই সময় পাহাড় কেটে আর কি কৃত্রিম ভাবে গুহা বানিয়ে দিয়েছিলেন। আর্টিফিশিয়াল কেপ পাহাড়কে কেটে করেছিলেন, এবং সেখানে কিন্তু সন্ন্যাসীরা থাকতো। তাই মানুষ থাকতো বলে কিন্তু, মানে মানুষের থাকার যোগ্য ছিল বলে একে গুহাবাস বলা হতো, কেভ ডোয়েলিং। এবং এছাড়া তোমার সম্রাট অশোকের রাজত্বকালে কিন্তু হাজার হাজার স্তূপ তৈরি হয়েছিল। স্তূপ মানে স্তূপটা কি সেটা আমি পরে তোমাদের আলোচনা করব, কিন্তু অনেক স্তূপ মানে স্তূপা কনস্ট্রাকশন হয়েছিল, যেটা বৌদ্ধ ধর্মের প্রসার ঘটাতে সাহায্য করে, বুদ্ধিজমকে স্প্রেড করতে হেল্প করে আর কি। এটা কিন্তু মৌরিয়ান পিরিয়ডেই হয়েছিল, মৌর্য আমলেই কিন্তু এই শিল্প চর্চার ক্ষেত্রে এটা হয়েছিল। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি ছিল, অশোকের স্তম্ভ। মানে সম্রাট অশোকের রাজত্বকালে প্রচুর অশোকের স্তম্ভ ছিল একটা প্রতীক, শিল্প চর্চার ক্ষেত্রে একটা প্রতীক, একটা সিম্বল। অশোকের স্তম্ভতে বিভিন্ন মানে অশোকা পিলার যাকে বলে, সেই পিলারের মধ্যে বা স্তম্ভের মধ্যে বিভিন্ন প্রাণী চেহারা আঁকা খোদাই করা থাকতো আর কি, মানে অ্যানিমেলের বিভিন্ন ফেস, সেগুলোকে কার্ভ করে রাখতো বা খোদাই করে রাখা হতো আর কি। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য অশোকের স্তম্ভ। তার পরের বৈশিষ্ট্য হলো প্রাসাদ এবং স্থাপত্য, মানে হচ্ছে প্যালেস এবং আর্কিটেকচার। এটা সেই সময় মৌর্য আমলে কেমন ধরনের প্রাসাদ ছিল বা সেখানকার স্থাপত্য কেমন ছিল। প্রাসাদ বলতেই আমরা স্থাপত্য বুঝি, প্যালেসটাই তো আর্কিটেকচারের একটা বিশাল বৈশিষ্ট্য। যে কোনো আমলে, যে কোনো, সেটা যে প্রাচীন ভারতের যে কোনো সাম্রাজ্যের ক্ষেত্রেই এটা আলোচনা করতে হয়, যে কোনো স্থাপত্যের বৈশিষ্ট্য কিন্তু প্রাসাদের ক্ষেত্রেই ফুটে ওঠে, ভালো ভালো স্থাপত্য। তো প্রাসাদগুলো কেমন ছিল, প্যালেস গুলো ছিল আর কি, প্রথমে হচ্ছে উঁচু উঁচু দেওয়াল ছিল, অনেক উঁচু উঁচু হাই হাই ওয়াল ছিল, এবং তার সঙ্গে সঙ্গে সোনালী স্তম্ভ ছিল, গোল্ডেন কালারের পিলার থাকতো সমস্ত প্রাসাদে, এবং চারিদিকে যুদ্ধক্ষেত্র ছিল, মাঝখানে একটা যুদ্ধক্ষেত্র থাকতো, যেখানে আর কি সম্রাটদের রাজাদের সমস্ত এরা যুদ্ধ প্র্যাকটিস করতো আর কি, যুদ্ধ করা প্র্যাকটিস করতো আর কি, যুদ্ধক্ষেত্র ব্যাটেল ফিল্ড। এবং কি ছিল, জলধারা, ফোয়ারা যেটাকে বলা হয়, ফ্লো অফ ওয়াটার, চারিদিকে জলধারা বয়ে যেত। এবং তার সঙ্গে সঙ্গে ছিল কি লতা পাতা এবং দিয়ে সাজানো নকশা ছিল বিভিন্ন, মানে ক্রিপার অ্যান্ড লিভ ডিজাইন যাকে বলে, সেটা দিয়ে পুরো প্রাসাদটাকে সাজানো থাকতো। এগুলো ছিল তখনকার দিনে স্থাপত্য বা আর্কিটেকচারের একটা বৈশিষ্ট্য মৌর্য আমলে। প্যালেস গুলো এইরকম দেখতে ছিল মৌর্য আমলে, যথেষ্ট মানে ভালো আর কি ছিল আর কি।
এরপরে বৈশিষ্ট্য বলতে বলতে পারি ভাস্কর্য। স্কাল্পচারের ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য কিছু তৈরি হয়েছিল, সেইগুলো কিছু উদাহরণ তোমাদের আমি বলবো, এক্সাম্পল কিছু বলবো। এক হচ্ছে ব্যাসনগড় ও পারধামের যক্ষ মূর্তি, এটা একটা তখনকার সময় ভাস্কর্যের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য স্কাল্পচারের ক্ষেত্রে। দুই হচ্ছে বিবারগঞ্জের চৌরি ভালুকের মূর্তি। এই সমস্ত মূর্তি এগুলো কিন্তু সেই সময় মূর্তিগুলো লক্ষ্য করলে বোঝা যায় তখনকার মানে এই শিল্প চর্চা কতটা উন্নত ছিল, স্কাল্পচার কতটা উন্নত ছিল। তো এই সমস্ত থেকেই বুঝতে পারি কিন্তু আমরা। এরপরে বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে ভাস্কর্য, এই হচ্ছে মৌর্য আমলের শিল্প চর্চা, এগুলো প্রত্যেকটা হচ্ছে এই সময়কার বৈশিষ্ট্য। এবার আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে প্রথম স্তূপ। স্তূপ কাকে বলে? স্তূপ যেটা আমি বললাম যে সম্রাট অশোকের রাজত্বকালে প্রচুর স্তূপ তৈরি হয়েছে, তো সেই স্তূপ কি? স্তূপ হলো একটা মানে পবিত্র ধ্বংসাবশেষ, মানে সিলিং যাকে বলে, পবিত্র ধ্বংসাবশেষ। সেখানে বিভিন্ন ধর্মগ্রন্থ রাখা হতো, স্যাক্রেড বুককে রাখা হতো, এবং যেটাকে একটা ধ্যানের স্থান হিসাবে রাখা হতো, ধ্যানের স্থান। গম্বুজ আকৃতির একটা স্থাপনা, মানে ডোম যাকে বলে, গম্বুজ আকৃতি মানে ডোমের মতো দেখতে, আর সেখানে ধ্যান করতো, সাধারণত মেডিটেশন করার জায়গা হিসাবে রাখা হতো স্তূপ। এটা এই স্তূপের চারপাশে ছিল বিভিন্ন চারটে বড় বড় দরজা থাকতো, মানে বড় বড় তাকে তোরণ বলা হতো আর কি। সেই দরজাতেও কিন্তু ভাস্কর্য খোদাই করা থাকতো, স্কাল্পচার করা থাকতো আর কি। আর এই স্তূপের চারপাশে কিন্তু পুজো করা বা প্রেয়ার করা, প্রার্থনা করার জন্য কিন্তু বিভিন্ন উপাসনা করা যাকে বলে, তার জন্য কিন্তু পথ থাকতো চারপাশটা ঘুরে ঘুরে প্রেয়ার করার জন্য। সন্ন্যাসীরা তো করতো। সেই স্তূপ মানে এটা হচ্ছে পবিত্র ধ্বংসাবশেষ, কারোর মৃত্যুর পর এখানে স্তূপের মধ্যে তার ধ্বংসাবশেষ, জিনিসপত্র, দেহ বসে সেগুলো রাখা হতো আর কি। এটাকে বলা হচ্ছে স্তূপ। এইরকম উল্লেখযোগ্য কয়েকটি স্তূপ হলো কি, আর মানে সংস্কৃত ভাষায় স্তূপ বলতে আমরা উঁচু ঢিবি বা গাদাকে বলে, যাকে বলে হিপ। তো এই স্তূপ কতগুলি উদাহরণ হচ্ছে, যেমন ভারভূত স্তূপ, সাঁচি স্তূপ, অমরাবতী স্তূপ, এগুলো সব কিন্তু উল্লেখযোগ্য স্তূপ। আর বিশেষত মানে ধনী ব্যক্তি বা কোনো শাসকরাই, তাদের উদ্যোগে কিন্তু এগুলো স্তূপগুলো তৈরি হতো। মানে কোনো রিচ ম্যান বা কোনো রুলার, তারাই কিন্তু নির্দেশ দিত স্তূপ বানানোর জন্য। যেমন গৌতম বুদ্ধ কিন্তু তার মৃত্যুর পর তার দেহাবশেষে উপরে স্তূপের উপরে স্তূপ তৈরি করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু বুদ্ধদেব। এটা কিন্তু মানে ওই তার দেহাবশেষ, তার যে রেলিক্স, সেগুলোকে যাতে স্তূপের মধ্যে রাখা হয়। এই হচ্ছে স্তূপ। এরপরে আমি যাব চৈত্য। চৈত্য কি ছিল তখনকার সময়? চৈত্য বলতে কাকে বোঝায়? চৈত্য হলো স্তূপের সঙ্গে সঙ্গে চৈত্য বানানো হতো। এই স্তূপা কনস্ট্রাকশন করতে করতেই কিন্তু চৈত্য বানানো হতো। চৈত্য সাধারণত যে গুহাবাস, তোমাদের একটু আগে আলোচনা করলাম, গুহাবাস, কৃত্রিম গুহা বানানো, সেই গুহাবাসকেই চৈত্য হিসাবে বানানো হতো। আর সেই চৈত্যগুলো লম্বাটে ধরনের হতো, লঙ্গিস টাইপের হতো, এবং শেষ প্রান্তে একটা গম্বুজের মতো এরকম স্তূপ থাকতো, মানে একদম এন্ডিং এ একটা স্তূপা থাকতো, স্তূপা কনস্ট্রাকশন করা থাকতো, যেখানটা পুজো করা হতো, উপাসনা করা হতো। এটাই ছিল চৈত্য। আর চৈত্যর মধ্যে উল্লেখযোগ্য ছিল সাতবাহন যুগে সেই সময় নাসিক চৈত্য, পিতল খোড়া চৈত্য, কারেলে চৈত্য, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য চৈত্য তখনকার সময় মানে তৈরি হতো। এরপর আসবো বিহার। বিহারটা কি? বিহার বলতে হলো বৌদ্ধ ভিক্ষুকদের মঠ বা আবাসিক স্থান, যাকে বলে রেসিডেন্সিয়াল প্লেস। বৌদ্ধ ভিক্ষুকরা, বুদ্ধিস্ট মঙ্করা এখানে থাকতো। এগুলোতে খোলা উঠোন থাকতো বিহারে, মানে ওপেন ইয়ার্ড থাকতো, চারপাশে অনেক মানে কক্ষ থাকতো, রুম থাকতো, এবং সেই রুমগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। হ্যাঁ, ওই জায়গাতে বুদ্ধিস্ট মঙ্করা, সেখানে তারা ধ্যান করতেন, মেডিটেশন করতেন, এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেন, রিলিজিয়াস এডুকেশন নিতেন আর কি। তো এইরকমই বিহার, বৌদ্ধ বিহারের উল্লেখযোগ্য, যেমন বৌদ্ধ বিহারের কথা বলতে পারি, সংঘারামের কথা বলতে পারি। আর সাধারণত অনেকগুলো গুহাকে একসঙ্গে দিয়ে, গুহার সমষ্টিকেই বলা হয় বিহার বলা হতো আর কি, অনেকগুলো গুহাকে একসঙ্গে মিলিত করে বিহার তৈরি করা হতো। এই হচ্ছে স্তূপ, চৈত্য এবং বিহার, যেগুলি প্রাচীন আমলে আর কি, প্রাচীন ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে শিল্প চর্চার ক্ষেত্রে এগুলো কয়েকটি উল্লেখযোগ্য আর কি নিদর্শন, সিম্বল যাকে বলা হয়, উল্লেখযোগ্য। তো এই হলো আমি আজকে মৌর্য আমলের শিল্প চর্চার বিষয়ে আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে প্রাচীন ভারতীয় উপমহাদেশেও কিছু কিছু শিল্প চর্চার বিষয় কিন্তু আলোচনা করলাম, যেগুলো তোমরা স্তূপ, চৈত্য এবং বিহারের কথা তোমাদের বললাম। এইখানে এই বিষয়ে আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে বলতে চাই যে আমার এই অধ্যায় মানে অষ্টম অধ্যায় বিষয়বস্তু মোটামুটি আলোচনা শেষ।
এবার আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় আর এই অষ্টম অধ্যায় এই দুটো বিষয় অধ্যায়ের ওপরে আমি প্রশ্ন উত্তর দেবো, এর পরে দেবো। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, নোটিফিকেশন পাবে। এবং যারা দেখছো তোমরা রেগুলার দেখো তারা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও ইতিহাস থেকে ভয়টা কাটে, চ্যানেলটাকে ফলো করে তারাও ইতিহাসে ভালো নাম্বার পায়। কেন সামনে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা কিন্তু এসে যাচ্ছে। তো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।